ইভা ব্যাগটা কাঁধে ফেলে পা বাড়ালো। পায়ে পায়ে এগিয়ে যেতে যেতে মনে হলো এই কুয়াশার মতোই তার মনের ভেতরেও একটা ধোঁয়াশা জমে আছে। নানার অবস্থা কেমন? রাস্তায় একটা অটোরিকশা দাঁড়িয়েছিল। ইভা চালকের দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, চলুন, আমাকে বকুলপুর যেতে হবে। চালক এক মুহূর্ত তাকিয়ে থেকে মাথা নাড়ল। অটোরিকশা কুয়াশা ভেদ করে ছুটে চলল। রাতের নিস্তব্ধতা, দূরের কুঁয়ো থেকে ভেসে আসা ব্যাঙের ডাক আর বাতাসে শীতল অনুভূতি সব মিলিয়ে পরিবেশটা যেন আরও গভীর হয়ে উঠল। কিছুক্ষণ পর ইভা চেনা পথের মোড়ে পৌঁছাল। বাড়ির সামনে নামতেই দেখল উঠোনে হালকা আলো জ্বলছে। দরজার সামনে মা দাঁড়িয়ে, চোখে মুখে উদ্বেগের ছাপ। ইভাকে দেখেই মায়ের চোখে একটু স্বস্তির আভাস এলো। কত দেরি হলো তোর মা? মায়ের কণ্ঠে ক্লান্তি ঝরে পড়ল। ইভা কিছু না বলে ধীর পায়ে ভেতরে ঢুকল। ঘরের এক কোণে নানা শুয়ে আছেন, পাশে মামা আর কিছু আত্মীয় বসে আছেন। ইভা কাছে গিয়ে দেখল নানা গভীর ঘুমে আচ্ছন্ন, নিঃশ্বাস ভারী, কিন্তু মুখে যেন এক ধরনের প্রশান্তি। মামা ধীর কণ্ঠে বললেন, ডাক্তার এসে দেখে গেছে, এখন একটু ভালো, ভয় পাবার কিছু নেই, তবে আরও কয়েকদিন খেয়াল রাখতে হবে। ইভা আস্তে করে মাথা ঝাঁকালো। তার মনের ভেতরের শঙ্কা একটু হলেও প্রশমিত হল। রাত গভীর হলে আত্মীয়দের কেউ কেউ যার যার ঘরে চলে গেল। ইভা উঠোনে বেরিয়ে এসে দাঁড়াল। মাথার ওপর বিশাল আকাশ, তারার আলো মিশে গেছে কুয়াশার সাথে। এক গভীর নীরবতা চারপাশে ছড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে কারোর পায়ের শব্দ শোনা গেল। ইভা! ইভা ধীরে পিছনে ঘুরে তাকাল।